সংসার। ঘড়ি, দেওয়াল ঘড়ি, দেওয়ালে জানলা, দেওয়ালে গর্ত। আবার দেওয়ালে কত কি। পরান্দার ক্ষেত্রে একটা অভিযোগ শোনা যায়, বাকি দুজন যার যা নাম্বার দেয় পরান্দা তার থেকে কম নাম্বার দেয় মিরাক্কেলে। এটা সত্যি? হ্যাঁ। কেন? ভবিষ্যতে ব্যোমকেশ বা ফেলুদা কোন চরিত্রে অভিনয় করতে চাস? এটা কি আর কি হচ্ছে নাকি? কেন? এটা আপনার বাবা? হ্যাঁ, ছোট থেকে উনি আমার বাবা। ছোট থেকে মানে এটা কি? ইনি তো আমার বাবা। আপনার বাবা কি করা হয়? ছোট থেকে দেখি কি মানে? আরে ছোট, এই এক মিনিট আপনি কত ছোটর কথা বলছেন? আমি যখন কোলে মানে এইটুকুনি ছোট তখন থেকে জানি উনি আমার বাবা। আমার মনেই নেই এমন সময় থেকে উনি আমার বাবা। না না, এটা আপনি কি মনে করতে চান? আপনার প্রমাণ আছে এটাই আপনার বাবা? আপনি প্রমাণ দিতে পারবেন? আমি এক্ষুনি প্রমাণ দিতে পারবো। দিন। বুঝেছি তোকে রাখবে রাতে, জ্বলেনি আলো স্বপ্নে, চিঠি তোকে লেখা তুলে রেখেছি যত্নে, মনের অলি গলি হয়ে কেন পালাম, রাতেও মরিচিকা দেখছি একা একা, দিয়েছে ঘুম উড়ে বুক উড়ে চাই উড়ে ট্রালা লা লা লা। কই গেলে তুমি? আমার জায়গা কোথায় চলে গেলে? জমা দাও তো, কি লইয়া থাকবো আমি? কেন মাদার অফ ল, আপনি খাওয়া দাওয়া নিয়েই থাকবেন? সত্যি তো আপনি কি নিয়ে থাকবেন? কোথায় চলে গেলেন আপনি ফাদার অফ ল? সকাল থেকে সব মরা কান্না জুড়েছো কেন? সইলা গেছে। কে সইলা গেছে? তোর বাপ। সে তো অনেকদিন আগেই চলে গেছে, একদিন পরে কাঁদার মানেটা কি? না না বেবি, মর্নিং বেলাতেও ছিল, একটু আগেই চলে গেছে। দেখো দেখো, একবার লেফট সাইডে লুক দিয়ে দেখো। বাবা ছবি থেকেও চলে গেছে? ও বাবা তুমি কোথায় গেলে গো? ও বাবা আমি এখন সব কি করে সামলাবো গো? ও বাবা কে আমাকে বুদ্ধি দেবে গো? আরে রে 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 আমায় ছেড়ে ধীরে ধীরে, যেমন চারা বনের পাখি মনের আনন্দে রে। তা বাবু আপনি বেঁচে আছেন? বালাই ষাট, আমি কেন মরতে যাবো এখন? সকাল সকাল মাসিমা আর বৌদিমণি যা মরা কান্না শুরু করলো, আমি ভাবলাম আপনার নামের আগে চন্দ্রবিন্দু বসে গেছে। এই আমি তোর সামনে জল জানতে দাঁড়িয়ে আছি, কিন্তু তাহলে পটল তুললো কে? পটল কেউ তোলেনি, পটল খেতে খেতে পগার পার হয়ে গেছে। কে কে? হ্যাঁ তুই একটা কাজ কর, সোজা নাক বরাবর আলমারি অব্দি যা। এবার ঘোর, সোজা নাক বরাবর এই অব্দি আয়, ওখানে দাঁড়া, সোজা নাক বরাবর তাকা। কি মেসোমশাই নেই? গায়েব। কোথায় গেল? পালায় গেছে। স্বাভাবিক, এই পরিবারে এতদিন ধরে ছিল, এটাই কম নয় কি? এই ধনা, এত বড় সাহস তোর হয় করতে গা? না বলছি কি মাসিমা, বলছি দুপুরবেলা একটু কাতলা মাছের কালিয়া বানিয়ে দেবো। না রে, আজকে দিনে আর কাতলা মাছ বানিয়ে যাবো। একটা কাজ কর, তুই একটুখানি যদি চাস পাতলা করে একটুখানি মুরগি ঝোল করে দেবে, আর আজকে পেঁয়াজ দিস না। বেবি আমি একটা কথা আস্ক করবো। কাকে? তোমাকে। করো। বলছি যে ফাদার অফ ল এর শ্রাদ্ধে মাদার অফ ল কি বিয়ে বাড়ির মেনু করেছিল? কোনই বউ তোর বউ আমার হাতেই, কোনই বউর মরণ আমার হাতেই। ঠিক আছে মা, কি হচ্ছেটা কি? সবাই মিলে বাবাকে খুঁজতে হবে তো নাকি? হ্যাঁ 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 বেবি, খোঁজার জন্য তো ডিফেক্টিভ লাগবে। ওটা ডিটেকটিভ, ডিফেক্টিভ নয়। ওই হলো। আরে আস্তে আস্তে। তোর আবার কি হলো? সত্যের অন্বেষণে বেরিয়েছি, এত ডিস্টার্ব করছিস কেন? আচ্ছা তোরা এরকম স্তন্যপায়ী উড়ন্ত ডানাযুক্ত প্রাণীদের মতো কিচিরমিচির কেন করছিস? তুই এভাবে কেন দাঁড়িয়ে আছিস? রিসেন্টলি মাথায় একটা রহস্য উপন্যাস লেখার প্লট এসছে।
প্লট? হ্যাঁ, তাই জন্য নিজের মধ্যে একটা গোয়েন্দাকে জাগরুক করে বুঝে নিতে চাইছি প্লটটা কোন দিকে কিভাবে মুভ করাতে পারবো। বাই দ্য ওয়ে, এখানে কি হয়েছে? এই তপু ঠাকুরপো ফাদার অফ লো না হারিয়ে গেছে, লস্ট। লস্ট হারিয়ে গেছে মানে? নেই, গায়েব। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমার কাছে আতশ কাজ আছে, আমি ফিঙ্গারপ্রিন্ট দেখে বলে দেবো বাবা কোথায়। এই ভূতের ফিঙ্গারপ্রিন্ট? হয়, সবার ফিঙ্গারপ্রিন্ট হয়। গালে কি না, কি হচ্ছে কি? না, তোমাকে জিভ বের কর। জিভ? হ্যাঁ, বের কর। না, ঠান্ডা লাগেনি, এবার গাল। বলছি কি মেজদা, এইটা দিয়ে সবার গালে কি দেখছেন বলুন তো? আসলে বাবা হঠাৎ সবাইকে চড় মারে তো, তাই জন্য দেখে নিচ্ছি শেষ চড়টা কার গালে মেরেছিল। কোথায়? অত নিচে চড় মারবে? হুলুম করে কি? কেন? কি জানি। আরে বলছি, তোর কি মনে হচ্ছে বাবা হামাগুড়ি দিয়ে পালিয়েছে? বাবু, হ্যাঁ হতে পারে। আসলে মেসোমশাই তো বয়স হয়েছিল, তাই পায়ের জোর কমে গিয়েছে। মানলো? বেশ করেছে। তাহলে মেসোমশাই এখানেই আছে। বাবা, ফাদার অফ লো, বাবা, ও বাবা, বাবা, ফাদার অফ লো। বাবা, সরে যা রাস্কেল। বাবা, ওরে বাপরে, দাও ওই দেখে। কি? রাস্কেল। উমাগো, কি মা? পড়ে যাও না, মা, পড়ে যাও না। সাবু, তুমি ওখানে দূরে কেন দাঁড়িয়ে আছো? এসো আমার কাছে, এসে আমাকে জড়িয়ে ধরো। এসব কি বলছিস? চুপ কর আহাম্মক। নিজের বাবাকে তুই কথা বলা শেখাচ্ছি? তবু তুই ভুলে যাচ্ছিস উনি তোর বাবা হন। কে তপু? ওই আমাদের মেজর ছেলেটা। ওকে জন্ম দেওয়াটাই আমাদের দুজনের মস্ত বড় ভুল হয়ে আসে। সেটা এই ধরা রাস্কেল। ছাঁটা নিয়ে কি করছিস? নরমাল হয়ে গেল। সকাল কি করছিস? দেখেছেন দাদাবাবু, ভূত তাড়ানোর ওষুধ আমার কেমন জানা আছে। আবার মেরেছে। এখানেই আছে। বাবা, বাবা, ড্যাডি, পিতা স্বর্গ, পিতাজি, পিতা ধর্ম। বাড়িতে লোক এলে বেল বাজায়, আর মেসোমশাই যাওয়ার সময় বেল বাজিয়ে গেল। আবার বাজাচ্ছি। মনে হচ্ছে মেসোমশাইয়ের সঙ্গে আরো অনেক লোক আছে। আমার মনে হচ্ছে বাইরে থেকে লোক এসছে। তোমরা ভেতরে যাও, ভেতরে যাও, ভেতরে যাও। মাথাটা নিয়ে ভেতরে যাও। তুই দরজাটা খোল। দাদা, হ্যাঁ, হ্যান্ডেল দ্য কেস। কেস খুব ইম্পর্টেন্ট। একে বাড়িতে বাবাও নেই, আমাদের কোনো রোজগারও নেই। একটা ভাড়াটে এলে কি বলুন? হ্যাঁ, জয় মা। আসুন। কোথায় বাড়ির মালিক? কোথায়? এই যে বাড়ির মালিক। আসুন। এই তো আবির চট্টোপাধ্যায়, ডিটেকটিভ। আরে বাপরে বাপ, আপনার মতো লোককেই দরকার, বুঝেছেন? নমস্কার। কেন বলুন তো হঠাৎ আমাকে দরকার? আমার একটা মনে হচ্ছিল এরকম কিছু একটা হচ্ছে বাড়িতে। একটা আমি ঢোকার পর থেকেই দেখছি উনি কিরকম একটা সন্দিগ্ধ চোখে, কিরকম একটা ভয় ঘুরে বেড়াচ্ছেন। কি ব্যাপার? খুব সন্দেহের ব্যাপার হয়েছে। আচ্ছা। সকাল থেকে বাবা বেপাত্তা। কি বলছেন? হ্যাঁ। আপনার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না সকাল থেকে? না। আরে কি সাংঘাতিক ব্যাপার! এই সাংঘাতিক কোনো ব্যাপার না, চালিয়ে নেবো। কিন্তু না, চালিয়ে নেবেন মানে? আপনি শোনেননি আমাদের ইন্ডাস্ট্রির বড় দাদা একবার বলে গেছিলেন, বউ হারালে বউ পাওয়া যায়, কিন্তু বাবা হারালে বাবা পাওয়া যায় না রে। এক মিনিট, হ্যাঁ, একটা কি কথা হয়েছে? শুনেছি আপনি খুব বড় মাপের ডিটেকটিভ। হ্যাঁ, সেই রকমই সবাই বলেন। হ্যাঁ, আমাদের এই সমস্যা থেকে একটু উদ্ধার করুন না। হ্যাঁ নিশ্চয়ই, একটু আমার না ডিটেলে জানতে হবে ঠিক কি হয়েছিল বলুন তো। বলছি। হ্যাঁ বলুন। ওই যে ছবির ভেতরে ফাঁকা জায়গাটা, হ্যাঁ, ওইখানে বাবা থাকতো, কিন্তু আজ বাবা নেই। ওই ছবির ভিতরে বাবা থাকতেন? হ্যাঁ। কি সাংঘাতিক, হঠাৎ করে নেই মানে উনি কখন ওনাকে শেষ দেখা গেছে?
শেষ মানে দেখুন দেখা গেছে। আচ্ছা ঠিক আছে দাঁড়ান, আমাকে না তার আগে আপনার বাবাকে কিরকম দেখতে ছিল সেটা জানতে হবে, নয়তো আমি খুঁজে পাবো না। আপনাদের এখানে মানে একটু খাতা পেন হবে, তাহলে আমি ওই স্কেচ করে ওনার একটা মানে ছবি আঁকার চেষ্টা করি, কারণ উনি তো ছবিতে নেই। স্কেচটা আপনিই করেন বুঝি? হ্যাঁ আমাকেই করতে হবে, এমনি তো অজিতকে আশেপাশে পাচ্ছি না। না বুঝতে পেরেছি, নিজেই এখন আমি দিচ্ছি। আমি আপনাকে কতগুলো কোয়েশ্চেন করব, হ্যাঁ, তো সেই অনুযায়ী আমাকে ছবিটা আঁকতে হবে। হ্যাঁ, প্রথমেই বলুন তো মানে বাবার বয়স কিরকম? বয়স বোঝা যায় না, অনেকদিন আগে মারা গেছেন তো, মোটামুটি মাঝ বয়সী থেকে একটু বড়। আচ্ছা আপনার বাবা ওই আন্দাজে একটা করে দিচ্ছে। আচ্ছা কিরকম দেখতে ছিলেন? ফর্সা, ওকে। চোখে চশমা। চশমাটা কিরকম? মোটা কালো ফ্রেমে, মানে বয়স্ক মানুষের যেরকম পরে থাকেন। ওকে। হাসি হাসি মুখ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মাথা ভর্তি চুল, টাক, চকচকে টাক। ওকে, মাথা ভর্তি টাক, চশমা, হাসি খুশি মানুষ। আচ্ছা ওনার গোঁপ দাড়ি ইত্যাদি কিছু ছিল? না না, পুরো মাকুন্দ। হ্যাঁ সেই ছেলেকে দেখেই বুঝতে পারছি। যাকে আর মোটামুটি এই গেল। আচ্ছা আর একটা জিনিস বলুন, ওনাকে যখন মানে উনি হারিয়ে যাবার আগে পরনে কি ছিল, মানে কি পোশাক পরেছিলেন? পরনে দেখুন, একটা প্র্যাকটিক্যাল প্রবলেমের জন্য বাবা পোশাক পরিবর্তন করতেন না। ও পরিবর্তন করতেন না? আচ্ছা ঠিক করতেন, পরিবর্তন করতে পারতেন না, কারণ স্পেসটা ওখানে খুব ছোট। কাজে প্রথম দিন যে ওই ড্রেসিং গাউনটা পরে ছবিটা তুলেছিলেন, ওইটা পরেই হওয়া। ড্রেসিং গাউন, ওকে, ড্রেসিং গাউন পরেছিলেন, হাসি খুশি মানুষ, চশমা। আচ্ছা আর একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যখন উনি হারিয়ে যান মানে তার আগে বা এমনি সময়ও ওনার আশেপাশে কাকে বেশি দেখা যেত বলুন তো? তার মানে এর সঙ্গে মেসমশাই হারিয়ে যাবার সম্পর্ক। আবার আপনি উত্তেজিত হচ্ছেন, তখন থেকে আপনাকে দেখছি আপনি কিরকম একটা করছেন, কি ব্যাপার? কারণ আছে নিশ্চয়ই, কারণ বাবার ছবির পাশ দিয়ে রান্নাঘরে ঢোকার রাস্তা, ওখান দিয়ে যাতায়াত করতে ও সব থেকে বেশি চান্স ওর। রান্না করি তো যেতে আসতে কনসেন্ট্রেট করতে দিন আমাকে। মোটামুটি স্কেচটা হয়ে গেছে, আপনি বললেন চশমা টশমা ইত্যাদি প্রভৃতি, বয়স্ক মানুষ। কি কেন, কি হলো? এটা শুনুন না। হ্যাঁ বলুন না, একটু ছবিটা দেখে বলুন তো। ঠিক আছে, এই তো বাবা। এই এটা কি আর কি হচ্ছে নাকি? কেন, এটা আপনার বাবা? হ্যাঁ, ছোট থেকে উনি আমার বাবা। ছোট থেকে মানে এটা কি? ইনি তো আমার বাবা। আপনার বাবা কি করা হয় ছোট থেকে? দেখি মানে আরে ছোট, এই এক মিনিট আপনি কত ছোটর কথা বলছেন? আমি যখন কোলে মানে এইটুকুনি ছোট, তখন থেকে জানি উনি আমার বাবা। আমার মনেই নেই এমন সময় থেকে উনি আমার বাবা। না না, এটা আমি, আপনি কি মনে করতে চান? আপনার প্রমাণ আছে এটাই আপনার বাবা? আপনি প্রমাণ দিতে পারবেন? আমি এক্ষুনি প্রমাণ দিতে পারবো। দিন। এই দেখো, স্টুডিওতে ঢোকার সময় তো মোবাইল ফোন, আমার একটা ফোন ব্যবহার করতে দিতে পারবেন? ল্যান্ডলাইন, অনলি ল্যান্ডলাইন। ও বাবা, এই তো রেট্রো ফোন, এই তো আমার ব্যোমকেশের কথা মনে পড়ে যাচ্ছে। হ্যাঁ, কি সমস্যার কথা হঠাৎ এই বাড়িতে এসে নতুন করে। হ্যালো, আরে বাবা তুমি কোথায়? না না, এটার মানেটা কি? এতদিন পরে এই বয়সে এসে আমাকে এরকম শুনতে হচ্ছে, এখানে একজন মানুষ বলছেন তুমি নাকি ওর বাবা? না না, এই মুহূর্তে তুমি এখানে এসো। হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তে স্টুডিওতে তুমি এসো। তুমি কোথায়? তুমি আইরা দেখেছো পরাণ জেঠুর সঙ্গে গল্প করছে। পরাণ জেঠু? পরাণ বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে গল্প করছে শুটিং এর মাঝে। গল্পটাই তুমি কি করে গল্প হচ্ছে? না না না, তুমি এত খোলা মনে আড্ডা মারছো কি করে? এখানে তো আমার সমস্ত কিছু গোলমাল হয়ে যাচ্ছে। তুমি এই মুহূর্তে এখানে এসো, আমাকে প্রমাণ করতে হবে যে তুমি আমার বাবা। এই মানুষটি যিনি আমার সামনে দাঁড়িয়ে আছেন তার বাবা নয়। এসো। আমার বাবা? ওনার বাবা? চলে এলো? হ্যাঁ, এত তাড়াতাড়ি? ইয়েস, আমাদের বাড়ি থেকে সব স্টুডিও 5 মিনিট। বাবা কি লোকেশনাল অ্যাডভান্টেজ। দাঁড়িয়ে আছো কেন? যাও নিয়ে এসো। ভাড়া নেবেন? হ্যাঁ ভাড়া? না না, পরে আগে এই সমস্যাটা মেটাই। আসুন আসুন আসুন। না না, আমি তো বুঝতেই পারছি না তুমি ওই শটটা দিলে কি করে। আরে না না, এখনো তুমি আড্ডা মারছো কি করে? হ্যালো হ্যালো না, তুমি এখনো পরঞ্জলির সঙ্গে আড্ডা মারছো, এদিকে সর্বনাশা কাণ্ড ঘটে গেছে। এক মিনিট আমায় বলতে দাও। এক মিনিট, আমাকে আগে প্রমাণ করতে হবে। এই যে দেখুন আমার বাবা। বাবা, আরে কি হলো? আরে বাবা, আমি এই বাড়িতে এসেছি, উনি বলছেন যে ওনার বাবা নাকি ওই ছবিতে থাকে। হ্যাঁ, তারপরে এক মিনিট, কি কথা না বেঁচে আছে। এই এটা দাও। কি আমাকে ডেসক্রিপশন দেওয়াতে আমি একটা ছবি আঁকলাম যাতে আমি ওনার বাবাকে খুঁজে পাই। এই সেই ছবি দেখো। এই কি রে? হ্যাঁ কি? এ তো আমার ছবি। আমি তো সেটাই বলছি যে এটা বাবার ছবি, এটা নাকি ওর বাবার ছবি। এই যে দাদা, হ্যালো শুনছেন? উঠুন। এই যে দেখুন।
বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে, বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। এবার আমি অজ্ঞান হয়ে যাবো। এতদিন পরে যদি ওই লোকে এসে বলে এ ওর বাবা, তাহলে আমি কি করতে পারি? আরে কি আশ্চর্য, আমি তো তোর বাবা, এটা তো তুই জানিস। আরে শুধু আমি ছোট থেকে জানি, এখন আমি কি জানছি? ছোট কি যে এইটুকু থেকে জানিস? আরে আমি সেটাই বলছি। আরে কি হলো? চেঁচামেচি করবি না, চেঁচামেচি করবি। আরে এই ছবিটা তোর মতো দেখতে, হ্যাঁ, তাহলে তুই এর বাবা না ওর বাবা? আমি আমার তো বলেছে বাবাকে ফোন না করে আমার মাকে ফোন করে দিয়েছিল। হবে না, হবে না, এইভাবে প্রবলেমেটিক। তুমি হয়তো চলে যাও, এই মাঝে মাঝে জ্ঞান ফিরবে, তোমার দেখবে আবার ওখানে হয়ে যাবে, বারবার করতে করতে হয়তো ওই ছবি হয়ে যাবে। তুমি এক কাজ করবে, চলে যাও, এখন যাও। আমি দেখি হাওয়া লাগিয়ে আছি। হ্যাঁ, তোমার হচ্ছে, দাঁড়াও। আজকে বাড়িতে ফিরলে হবে কি? হ্যাঁ, বাড়িতে ফিরলে হবে। বুঝতে পারছি না। এই যে উঠুন, আপনি উঠুন। সর্বনাশা কাণ্ড ঘটাচ্ছেন, উঠুন। আচ্ছা, ইনি আপনার বাবা? কি করে হয়? হ্যাঁ, বুঝতে পারছি না কি করে হয়। রিল্যাক্স। আমার একটা প্রশ্ন আছে। কি রে? কার বাবা? আরে ছেড়ে দাও না, এটা কার বাবা? রিল্যাক্স। সব বাবা কার হয়ে? আচ্ছা, বাবা কার? রিল্যাক্স করুন। খুব কনফিউশনের মধ্যে আছি, বাবা কার? বাবা, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমাদের ছেড়ে কেন গিয়েছিলে? এদিকে যা কাণ্ড ঘটে গেল। হ্যাঁ, মরে যাওয়ার পর আমার কদর কতটা তাই দেখছিলাম, তাই চলে গেছিলাম, কিন্তু আবার ফিরে এলাম। আমি দেখলাম তো তোরা সব অপদার্থ, আমাকে ছাড়া তো এক মুহূর্ত চলে না। সেই জন্য ফিরে এলে, সো নাইস অফ ইউ। কিন্তু বাবা, এদিকে একটা কাণ্ড ঘটে গেছে। এই আবিরের বাবাকেও না তোমার মতো দেখতে। এইটা ঠিক বলেছিস। ওকে দেখেই আমার কেমন নিজের ছেলে বলে একটা ফিল হচ্ছিল। তোদের দেখে তো সে ফিলটা হয় না। এসব কি বলছো বাবা? বাবা নিয়ে তো যত সমস্যা বাবা। এই নিয়ে আর কেচাল বাড়াস না। দেখ, বাবা তো বাবাই। ওর বাবা ওর বাবা, তোর বাবা তোর বাবা। না, সে তো বুঝলাম, কিন্তু আমার বাবা দূর বাবা। এসব উল্টো পাল্টা বলে, এসব কথা তুই বলতে পারলে? এইবার আমাদের সেই রাউন্ড, মানে আমরা খেলবো ওই আবিরবাবু এবং পরাণবাবুর সঙ্গে, যে আমাদের একটা রাউন্ড আছে, যাতে আমরা মানে বাড়িওয়ালার সঙ্গে ভাড়াটে যারা ভাড়া নিতে আসেন এই বাড়িটা, তাদের মনের কতটা মিল, মানে তাদের ওয়েভলেন্থ কীরকম ম্যাচ করে, সেরকম একটা খেলা আমরা খেলবো। তার জন্য আমি আরও দুজন বাড়ির সদস্যকে ডেকে নিচ্ছি। হ্যাঁ, প্রথমেই আমার বেবি, মানে আমার বউ। বেবি 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 আলাপ করিয়ে দি বেবি। না, এই আমার বেবি শর্মিলা। হ্যালো, শর্মিলা বউ 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 আর বেবি একসঙ্গে? বড়দের করতে, ছোটদের না। আচ্ছা, তাহলে এবার আমি মাকে ডেকে নিই। কার মা? আমার মা সর্বজয়া। সর্বজয়া কই দেখি? ও মা, অপু, মা, অপু, মা ছেলেকে ডাকছে, ছেলে মাকে ডাকছে। আলাপ করি দি মা। এই যে মা, এটা রাজপুত্তর গো আমাদের। কি সুন্দর দেখতে। তোমাকে বলছি। খুব সুন্দর। না, তোমারই কথা। নমস্কার। নমস্কার। আমি আপনার গান বড় পছন্দ। বড়দের প্রণাম করতে হবে বাবা। বাবা, উনি আসলে তোমার থেকে ছোট। ভীষণ খুশি হয়েছি আমি, ভীষণ খুশি হয়েছি। ডাকলে কেন? আমরা একটা খেলা খেলবো। আবার? হ্যাঁ, আমি? হ্যাঁ, তুমি আর পরাণ বাবু, আর তোমরা দুজন ওই চেয়ারটায় গিয়ে যদি একটু বস। কতক্ষণ হইলে আইসেন? আমি আইছি 1940 সালে। না না, পৃথিবীতে নয়, হ্যাঁ? আমি কইতেছি আমাকে বাসায়। এই তো আপনার ডাকনের কিছুক্ষণ আগে। আপনাকে আসতে দেখে আমার ডাকছে পুলা, আমার খুব পছন্দ। পরাণ দাদু, হ্যাঁ, একটা কথা বলবো? না, 2 টাকা। আমার মাদার অফলো না খুব হ্যাংলা। আমরা খেলবো। এইখানে বাক্স আছে, এইখানে একটা বাক্স আছে। এর মধ্যে কিছু চিরকুট আছে। এই চিরকুটগুলোর মধ্যে কিছু বাংলা প্রবাদ লেখা আছে। চিরকুটে কি লেখা আছে সেটা কোনো রকম কথাবার্তা আওয়াজ না করে ওকে বোঝাতে, অভিনয় করে ডাম সারাট। কে বোঝাবেন? দেখি, চেষ্টা করে দেখি। আপনি একটা কাজ করুন, আপনি ওইখানে চলে যান। চলে যাবো? হ্যাঁ, ওকে।
হ্যাঁ অল দ্য বেস্ট। ও কলার বাবু, ওকে, থ্যাংক ইউ হ্যাঁ, কি আমি শুরু করতে পারি? ইয়েস ইয়েস, স্টার্ট। ঠান্ডা। জানলা দিয়ে টপকে যাচ্ছে ঠান্ডা। বইয়ের মধ্যে ঠান্ডা। ঘড়ি, দেওয়াল ঘড়ি, দেওয়ালে জানলা, দেওয়ালে গর্ত। আবার দেয়ালে কত কি। এক। আচ্ছা, একটা শীত চলে গেল, আর আসবে না জীবনেও। একটাই শীত। হ্যাঁ, এক মাঘে শীত যায় না। দেখেছো? আচ্ছা, আমার হাত মেলানোর কথা। মা, তুমি বোঝাবে? এসো। যায় কি রে বাবা, আচ্ছা, উঠে পড়ে গোবর হাসে, এই তো। এক্সেলেন্ট। আপনার বোধহয় ঘুঁটে দেওয়ার অভ্যেস আছে না দেয়ালে? আমি ঘেটে দিই। উনি ঘেঁটে দেন। মাদার অফ ল কিন্তু প্রফেশনালের মতো গুটে দিয়ে দিল। ওই কামটা করতে পারি, তোমার মতো আবাগির নই। ঠিক আছে, খেলবো, আমরা খেলবো। বেবি এসো। খাওয়া, হ্যাঁ, মানে ফেলে ছড়িয়ে খাওয়া। হ্যাঁ, খাওয়া, এটা বুঝলাম। ভাত, পাখি, না। পাখির নাম বলবো? ও ভাত চড়ালে কাকের অভাব হয় না। আমাদের মাদার অফ লকে তো ভাত চড়িয়েই রাখা হয়েছে। কি অসুখ? কাক ডাকছে, আকাশ, তারা, সপ্তর্ষিমণ্ডল, সূর্য, বৃষ্টি ধারা, বজ্রপাত, যত গর্জায় তত বর্ষায় না আর কি। পুরোটা ঠিক আছে বেবি, এগুলো কি হচ্ছে বেবি? পুরোটা বলতেই পারিনি। যে গর্জায় সে বর্ষায় না। যে মেঘ গর্জায় সে বর্ষায় না। ব্যাস, হলো। স্টার্ট। আপনার পিছনে দুজন হাঁটছে। রাক্ষস, হালুম, বাঘ। বাঘে চুলে 18 পা হাঁটছেন। হ্যাঁ। ও আপনি আগে গেলে বাঘে খায়। রেডি।
ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। এই ভাষায় ঠিক লেখা ছিল না। আটকাও বেবি, আটকাও। এই ভাষায় বেবি ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। পরিষ্কার করে উচ্চারণ করো। ঢেকি স্বর্গে গিয়েও ধান ভাঙে। কি আছে নিয়াও। আমরা পরের খেলায় যাব। আরে কারা জিতলো সেটা কও। কেউ জেতেনি, আমি জিতেছি। আমি হইতেই পারে না। আমরা এই খেলা ড্র হয়ে গেছে। না হইতেই পারে না। ড্র হয়ে গেছে। ড্র হয়েছে। আহার আর কতদিন তুই এবারে দেখে। আমারও তাই প্রশ্ন, আর কতদিন দু চক্ষু কচলাবো। আপনি আমার লগে কথা কয় না। আপনি যখন বললেন খুব দেখুন বড্ড বাড়াবাড়ি চলছে, বড্ড বাড়াবাড়ি চলছে। এই গেস্টদের একটা লাগাম পরানোর ব্যবস্থা করতে হবে। লাগাম না, ঠুলি, চোখে ঠুলি পরিয়ে দেবো। পরের খেলা, পরের খেলা। এই যে কনসেন্ট্রেট, পরের খেলা। 1 মিনিট আসছি। উঠে আসুন। আপনি এইখানটা দাঁড়ান। হ্যাঁ, এখানে বাক্স আছে দেখছেন? দেখবো কি, ফিল করছি। মানে ফিল করছেন? হ্যাঁ করছি তো। ফিল করতে পেরেছেন তো? এইখানে দাঁড়িয়ে থাকুন। এইখানটা দাঁড়ান। ওকে, এবার দাঁড়িয়ে থাকুন, সোজায় নিচু হতে হবে না। আমি ঠেকিয়ে দেবো জিনিস। ফিল করে বলুন, ফিল করে। গাল ঠেকান, ঠেকিয়ে বলুন তো এটা কি। সময় শুরু হচ্ছে এখন। তো লম্বা মতো। হ্যাঁ, এইটা কি বলে, ওই ফ্লাওয়ার ভাস। ফ্লাওয়ার ভাস না বাবা, আবার ঠোঁটে মোটে কি করছেন কি? এটা ঠোঁটেই দেয় বলতে পারেন। বোতল। ইসে হ্যাঁ করুন। হ্যাঁ হ্যাঁ, বলুন কি এটা? ফিডিং বটল। ফিডিং বটল। খুলুন, নিন, ধরুন আর চুষুন। যান। না, এ এখন আর প্রয়োজন নেই। সময় শুরু হচ্ছে এখন। এই আপনার থুতনিতে স্পর্শ করলাম, তারপর জিনিসটাকে টেনে নিয়ে যাচ্ছি, নিয়ে যাচ্ছি, নিয়ে যাচ্ছি, নিয়ে যাচ্ছি। আরাম লাগছে? ঝাড়ন ঝাড়ন। ঝাড়ন খুলুন। এইটা, এটা গালে দিও না। হ্যাঁ, এইটা দেখতে খুব সুন্দর। আচ্ছা, সাবধানে বাবা। এইটা একটা সুন্দর নিটল জিনিস, তার ভেতরে হালকা 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 হালকা। এ কিরম টিম মেম্বার? কাঁটা, কাঁটা, এটা তো কাঁটা লাগছে গালে। হ্যাঁ, এটা কি? আরে কোনো ভাস, তার উপরে কিছু কাঁটা রাখা আছে আর কি। সেটা কি? এটা কাঁটা শুধু আছে? কাছাকাছি যাচ্ছে। ওই গাছ। হ্যাঁ, কি গাছ? কি গাছ? এই ধরনের গাছ কি বলে? গাছকে কি বলে? ক্যাকটাস। ঠিক আছে, দেখ ডিঙ্গি পাড়া দেখেন। এখন আমি কিন্তু খুব স্মুথলি ঘষলাম ব্যাপারটা। ঠিক করে পরখ করেন, একবারেই পারবেন আপনি। এই যে ব্যাপারটা, গন্ধ পাচ্ছেন? নাক তো সামনে, কানে গন্ধ হয়। ভাল লাগলো না? ভাল লাগলো না? ওর খুব ভাল লাগছে বলছে। ডল। সুন্দরবন, সুন্দরবন। বৃন্দাবন, বৃন্দাবন দেখাচ্ছি। সুন্দরবন খুইলে দাও, মানুষটাকে চক্ষু বাইদা রাখছো তুমি। ও আচ্ছা, মুখোশ। মুখোশ, মুখোশ পরে নিন। এটা কি? আমার আপনার জামা, মোজা।
ধরে ফেলেছি। ধরে ফেলেছেন, ধরে ফেলেছেন। গন্ধতে ধরে ফেলেছেন না? এক মিনিট, আপনি একটু এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। মা একটু উঠে আসুন। জানি বাজেট কম, বাড়িতে কাপড় কাচার লোক নেই। আপনি আমায় ক্ষমা করবেন। এসো, দাও দাও দাও, আমাকে দাও। হাতে কইরা দিব তো। আমাকে দাও। হালকা করে একটু ঘষবো। হ্যাঁ, সময় শুরু হচ্ছে এখন। টাচ করলাম, যাচ্ছে 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 যাচ্ছে, সোজা যাচ্ছে, আবার একটু বাধা পাচ্ছে। খুব স্মুথ মুভ করছে। খুব স্মুথ মুভ করছে। বংশদণ্ড এটা এখানে দিচ্ছিস কেন? তুলে দেখুন, মা আপনাকে বাঁশ দিয়েছে, ধরুন। আমাদের খেলা বোধহয় শেষ হয়ে গেছে। হ্যাঁ, স্কোরটা এই রাউন্ডে জিতে গেছে ডিফেক্টিভ, এই তার ডিটেকটিভ। পরাণবাবু খুব ভালো খেলেছেন। অতএব আপনাদের দুজনের জন্যই রয়েছে আমাদের কাছ থেকে ছোট ছোট গিফট হ্যাম্পার। ওকে, আমি নিয়ে আসছি। আপনাদের দিতে বাধ্য হচ্ছি ফিয়ামার তরফ থেকে এই গিফট হ্যাম্পারগুলি। দিল কো দে লিফট, থ্যাংক ইউ। স্কিন কো দে বাউন্স, ফিয়ামা। মা, মা কোনো কথাই শুনছে না। ওমা, আরে গালে ফালে হাত দিচ্ছে, জান ওদিকে। জঘন্য ব্যাপার চলছে, জঘন্য ব্যাপার তোমার চলছে। গালে টোল পড়ে নাকি ওটা সাইকেল চালাতে গিয়ে কিছু হয়েছে? এটা সাইকেল চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট বিপদে পড়ে গেছি। কত কিছু আগে বউকে এইবার পরান্দা আবির, আমাদের যে রাউন্ড তার নাম হচ্ছে জবাব চাই জবাব দাও। জবাব চাই জবাব দাও রাউন্ডে আমরা দেখে নিই যে পরান্দা এবং আবির কতটা কনসিস্টেন্টলি, কনফিডেন্টলি এবং সাকসেসফুলি উত্তর দেয়। প্রথম প্রশ্ন, পরান্দা, মানুষ তো পাখি পোষে অনেক রকম ভাবে, তুমি পাখি পুষতে কি করেছিলে? পাখি পুষতে গিয়ে আমি খাঁচাই পড়েছিলাম। কোথায়? বাড়ির বারান্দার আংটায়। আংটায়? পাখিটা পেয়েছিলে? হ্যাঁ, এইবার হ্যাঁ, বাজ পড়া একটা তাল গাছ, হ্যাঁ, পাতাপুতি কিছু নেই। আচ্ছা, সেখানে একটা একদম টপে একটা কোটরে বাচ্চা ছিল, পাখির বাচ্চা। আমি সেটা দেখতাম, আমার তখন 6-7 বছর বয়স। ঘটনাটা কোথায় হয়েছিল? আমার দেশে, যশোরে। যশোরে? কিন্তু কাউকে বললেও পেড়ে দেবে না, আর আমি যদি সবার সামনে ওটা পারি তাহলে পাখিও থাকবে না, আমিও থাকবো না। সেই জন্য দুপুরবেলায় যখন ঘুমিয়ে পড়েছিল সবাই, তো গরু দোয়ার সময় একটা ছাদন দড়ি আছে। ছাদন দড়ি? হ্যাঁ, গোল, তাকে 4 করে নিতে হবে, ইংরেজি 8 করে নিতে হয়। আচ্ছা, নিয়ে পাবে। হ্যাঁ, ওই দুপায়ে দিয়ে এরম করে করে এরম করে করে এরম করে করে উঠতে। হ্যাঁ, ওইটা বেয়ে উঠেছিলাম। গেছো? হ্যাঁ, যখন উঠেছিলাম তখন আনন্দে উঠেছিলাম, 2 হাত দিয়ে ধরে খপ 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 করে। নাববার সময় পাখিটা হাতে ছিল, এক হাতে। হ্যাঁ, আর এক হাতে নাবছিলাম যখন, সবটা ভালোভাবে নাবতে পারিনি, কিন্তু পথটা তো অতিক্রম করতে হয়। পাখিটা ছাড়লেও চলবে না, না নাবলেও চলবে না, ফলে এইসব জায়গায় ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল। আচ্ছা আবির, তোর এক বোন স্কুলে একবার প্রচন্ড মারামারি করেছিল, রাইট? কি নিয়ে করেছিল একটু বিশদে বুঝিয়ে বল আমাদের। আমার ছোট থেকে জয়েন্ট ফ্যামিলি, হ্যাঁ, এবং বাবা কাকা একসঙ্গে। এবং মজার বিষয় হচ্ছে যে বাবা কাকা তারা বিয়ে করেছে 2 বোনকে। তার ফলে কি হচ্ছে, যিনি কাকিমা তিনি আমার মাসি, কাজী বোন যখন মামা বাড়ি যাচ্ছে আমিও মামা বাড়ি যাচ্ছি, কাজী জয়েন্ট ফ্যামিলি বলতে যে কনসেপ্টটা, সেটা ছোটবেলায় অতটা আমাদের ক্লিয়ার ছিল না। তো তার ফলে বোনের ধারণাটা ছিল যে দাদা তো দাদাই। কি নাম? মোনালিসা চ্যাটার্জি। 3 বছর বয়স থেকে ও স্টেজ করছে। ও খুব কম টেলিভিশনে কাজ করে না, ও স্টেজটাই বেশি করতে চায়। আচ্ছা, এবার ওই স্কুলে দেখবে প্রজেক্ট করতে হয় না, ইয়োর ফ্যামিলি ছবি টবি দিয়ে, তো ওখানে আমাদের 4 জনের ছবি, মানে কাকা কাকিমা বোন আমি, তাদের ছবি টবি গেছে। এইবার ক্লাস ও প্রায় 7-8-এ পড়ে তখন, মানে যথেষ্ট বড়। তো হঠাৎ ও স্কুল থেকে একবার নালিশ এলো যে একটি ছেলেকে ধরে মেরেছে, কারণ সে বলেছিল তুই এই ছবি দিয়েছিস কেন, ও তো তোর কাজিন, তোর দাদা নয়। দাদা নয় কাজিন, এটা মানে কি? দাদা নয় কাজিন, মেরে ফাটিয়ে দিয়েছে। ঠিকই করেছিল। হ্যাঁ, একদম মেরে ফাটিয়ে দিয়েছে।
পরান্দা খুব সাধু সন্ন্যাসীতে বিশ্বাস করে। তোমার এই যে ভক্তি সাধু সন্ন্যাসীদের প্রতি, তার একটা ছোট্ট নিদর্শন যদি আমরা একটু এখানে জানতে পারি। হ্যাঁ, এটা তো আমার ছাত্র জীবন থেকে বিনিচি বাবা পড়ার পর থেকেই হয়েছে। বিরিঞ্চি বাবা পড়ার পর থেকে? তখন বিকম পরীক্ষা দিয়েছি, তখন রেজাল্ট বেরোয়নি তো। হ্যাঁ, বিকেলের বাড়িতে, কাল বিকেলের ওর বাড়িতে, দুপুরবেলা ওর বাড়িতেই করছি। আমার যে খুব কাছের বন্ধু আর কি, ইজ নো মোর ইন দ্য ওয়ার্ল্ড, তার নাম হচ্ছে শ্যামল ভট্টাচার্য, আর তার ভাগ্নে সে হচ্ছে শঙ্কর। এখন শঙ্করের বাবা হচ্ছে ধরো 6 ফুট 2 ইঞ্চি, টিকালো নাক, খালি গায়ে, কাপড়টা জড়ানো থাকে, এই মোটা উপবিদ, পায়ে খড়ম, একদম আর্যদের মতো দেখতে। তেনার গুরুদেব এসেছেন বাড়িতে। আমি চল শঙ্কর, আজকে তোর বাড়িতে খাবো। বাড়িতে খাওয়া দাওয়া খুব ভালো হতো। বললো যে না থাক, আমাকে কলেজে জনি বলে ডাকতো। জনি? হ্যাঁ, জনি মেরা না, জনি মেরা না, রোগা ছিলাম। আচ্ছা, তো বলছে যে জনি আজকে থাক। আমি কেন, তুই এরকম তো এই বাড়ি থেকে এরকম তো উত্তর কোনোদিন পাইনি। না থাক, বাবার গুরুদেব এসেছে। তাহলে গুরুদেব এসেছে, ভালো কথা। ও বুঝতে পারছে যে ভালো কথা বললো মানে ঢুকছে ব্যাপারটা। তো চল চল চল, ওরকম করছিস কেন? না তুই তারপরে বলছে যাবো, ওই যখন ভেবেছে নিয়েছে তখন আর উপায় নেই। তখন কিছু করিস না জানি, বললাম বাবা তেজ তুই করে দেবে, এরকম করিস না। আমি কী করবো, আমি আগে থেকে ভাবছি ভদ্রলোকের ঘরের ছেলে। আমি গেছি ওর বাড়িতে, চল গুরুদেবের সঙ্গে দেখা করে আসি। গিয়ে দেখলাম টকটক করছে রং, সে তো শুভ্র বিছানায় বসে আছেন, জানলার উপরে ফলের চুড়ি চুড়ি সব রয়েছে। মানে এখানে দিন 7 থাকবে, থেকে চলে যাবে, আবার আরেক জায়গায় গিয়ে গুছিয়ে নেবে। হ্যাঁ, গুছিয়ে নেবে। তা বললাম যে আমরা তো মানে এই সব বিকম পরীক্ষা দিয়েছি, পরীক্ষাটা তো খুব ভালো হয়নি, যদি একটু বলেন কি হবে। না না, তোমরা তো ভালো ছেলে, পরীক্ষা দিয়েছো নিশ্চয়ই পাশ করবে, কেন ওইসব ভাবছো, ওতে মন খারাপ হয়, আনন্দ করে থাকো, এসব হচ্ছে। তারপরে বললাম যে আচ্ছা, একটা জিনিস জানতে ইচ্ছে করে আমার জীবন সম্পর্কে। এই জীবন সম্পর্কে জানতে চাই, যেই বলেছে শঙ্করের হাতটা আমার কোমরের এই জায়গায় এসে গেছে, বুঝে গেছে ডেঞ্জারাস জোনে চলে গেছে, এমনি করে ধরা আছে। তা আমি বললাম যে মানুষের এই যে জীবনটা, এটা তো একটা আগডুম। আগডুম? হ্যাঁ, এইভাবেই বলে দিয়েছে। এই কিছুক্ষণ আমাদের তাকিয়ে রইলেন। মানে না, আমি বলছি ধরুন মানুষের জীবনের যেমন শৈশব আছে, কৈশোর আছে, যৌবন আছে, পৌরত্ব আছে, বার্ধক্য আছে, এই যে জীবনের পরপর ধাপগুলো, এর মধ্যে যৌবনের পরিধিটা হচ্ছে সবচেয়ে বেশি বড়। কৈশোরোত্তীর্ণের পরে কিছুদূর যাওয়ার পরে যৌবনের মাঝখানটা যদি মানুষের জীবনে থেকে হয়ে যায়, তাহলে কি সব হয়ে যায়? হ্যাঁ, তোমাকে এইটাই বলেছিল আমাকে, এইটাই বলেছিল কি হয়ে যায়। তখন আমি বললাম যে না, ধরুন মানুষের যৌবন থেকে যখন পৌরত্বে যাবে, এই যে সন্ধিক্ষণটা, এখানে যদি কতটুকু না হয় তাহলে কি সবটাই আবার হ্যাঁ হবে। হ্যাঁ, কি না হয়, হ্যাঁ এটা আবার হবে। আর এদিকে এই আঙুলটা বসছে ক্রমশ। জনি 4 বারের বেলায় উনি একটা যখন উদ্ধার করতে পারলেন না, আবার একটা প্রশ্ন করলাম, ফাজলামি হচ্ছে? এই ফাজলামি হচ্ছে মানেই হচ্ছে আমি তখন নশা করে একদম কাট। তারপর বেরিয়ে শঙ্কর বলছে আর যদি বলে তাহলে তো আমি আজ তো আমার জীবন শেষ, আমি তেজপুত্র হবই বাবার কানে যদি এইটা ওঠে। আমি শোন, ওনার বাপেরও সাধ্য নেই এই কথা তোর বাবার কানে তোলে, কারণ তোর বাবার মানে আতিথেয়তায় এই যে ভোগটা না, এটা কিছুতেই উনি ত্যাগ করতে চাইবেন না তোমার সম্পর্কে অভিযোগ করে, এটা তুই নিশ্চিন্ত থাকিস। তুই কি বললি ওগুলো? এই তো এটা তোরও জানা দরকার, যে শব্দটার ওপরে, মূল শব্দটার ওপরে উত্তরদাতার উত্তর দেওয়াটা নির্ভর করছে, সেটাকে মিউট করে দাও, দিলেই সে করবে। আচ্ছা, জনি নামটা তোমার কেন হয়েছিল? তখন জনি ওয়াকারের খুব নাম ছিল, খুব জনি ওয়াকারের। হ্যাঁ, আর আমি খুব রোগা ছিলাম। তোমরা দুজনেই তো চাকরি করতে, চাকরি ছেড়ে এই অভিনয়ের মধ্যে আসাটা কিভাবে, মানে আগে পরান্দাকে দিয়ে শুরু করি। আমি চাকরি ছেড়ে আসিনি, করতে করতে এসছো? হ্যাঁ, করতে করতে এসেছি। আমার ছিল সেরকমই চাকরি করতে আর কি। হ্যাঁ, মোস্ট আনওয়েলকাম এমপ্লয়ি ইন দ্য ডিপার্টমেন্ট। কি করতে? আমি স্টেট গভর্নমেন্টে ছিলাম, রোডসে। রোডস? এইবার বুঝতে পারছো তো ঝাঁকুনি কেন হয় রাস্তায়? তো বুঝতে পেরেছি। আমি সারা মাসের মাইনে পেতাম না, তখন তো 20 করে ঘুরে বেড়াচ্ছি থিয়েটার নিয়ে। আমি মাইনে পেতাম 15 দিন 18 দিনের মাইনে পেতাম। ও, 15 দিন গায়েব। আসলে চাকরিটার প্রতি আমার কোনো মায়া আন্তরিকতা কিছুই ছিল না, কিন্তু আমি কৃতজ্ঞ ছিলাম এই কারণে যে মাসান্তে 2টো রুটির ব্যবস্থা সে করে দিত আমায়, সেই জন্য আমি কৃতজ্ঞ ছিলাম। ভালোবেসে চাকরি আমি করিনি কোনো দিন।
তবে একটা জিনিস কি সেই জীবনের দিকে যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে অফিসে সারা ডিপার্টমেন্টে এমন একটা কঠিন কাজ যেটা দিয়ে পানিশমেন্ট দেওয়া হতো সেইটা আমাকে দেওয়া হলো যাতে আমি তাড়াতাড়ি বেরোতে না পারি, যাতে আমি আমার চেয়ারের কাজটা করতে না পারি। কিন্তু আমি ওই কাজটিকে সহজ করার জন্যে 2 দিন সময় অফিসে দিলাম, দিয়ে এমন একটা পদ্ধতি বার করলাম যে সেটা অতি সহজে হয়ে যায়। একজন সুপারিনটেন্ডেন্টের অফিসে যখন এই কাজটা আমি সহজ করে দিলাম তখন আমি তার খুব প্রিয়পাত্র হয়ে গেলাম। শুধু আমি না, তিনি আবার চিফ ইঞ্জিনিয়ারের প্রিয়পাত্র হয়ে গেলেন। বাহ! তো একবার আমাকে হেড অফিসে রাইটার্স বিল্ডিংয়ে আমাকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা হলো। সেইটা আমাকে ভীষণভাবে বিচলিত করেছিল। দ্যাট টাইম আই কুডন্ট হেল্প অফ টিয়ার্স, যে আমি এরকম একটা অবাধ্য কর্মচারী, সময় মতো অফিসে আসি না, এত মানুষ আমাকে ভালোবাসে। এই সময় একটু পাওনা, আমাদের কাজের মধ্যে থেকে এটাই পাওনা। ওই সময় আমার খুব আবির চাকরি ছেড়ে না, আমারও একই রকম, মানে পরাণ জেঠুর মতো আমারও অনেক দিন চলেছিল। কারণ আমার মোটামুটি যদি তুমি একদম সিরিয়াসলি কাজ শুরু, তাহলে সেটা 2004-এর ডিসেম্বরে। তখন আমি সবে ক্যাম্পাসিংয়ে চাকরি পেয়েছি, নভেম্বরে চাকরি, এবং আমার জয়েনিং ছিল এই মার্চ এপ্রিল এরকম সময়। তো ওই সময় তো ওই 3 মাস MBA করার আর কি প্রয়োজন, প্রায় যা হাজিরাটুকু দিলেই হবে এরকম ব্যাপার, কারণ চাকরি অলরেডি পেয়ে গেছি। তো তখন শুটিংটা শুরু হয়। তো বলতে পারো একই সময় 2টো কাজই শুরু হয়েছিল। কোন ডিপার্টমেন্টে ছিলি? কি আমি ছিলাম শেয়ার মার্কেটে। শেয়ার মার্কেট, সেটা একটা সুবিধা ছিল, কারণ শেয়ার মার্কেট তখন 9:55 থেকে 3:30 অবধি খোলা থাকতো। তো ওই দুপুরের পর থেকে একটু কাজটা হালকা হতো, সেই জন্য আমি হয়তো বেরিয়ে আসতে পারতাম। বাট থ্যাঙ্কস টু মাই বস অ্যান্ড থ্যাঙ্কস টু মাই কলিগস, ঠিক যে কথা পরাণ জেঠু বললো, এই পরিবেশটা বা এই সাহায্যটা না পেলে আমাদের কাজটা করা সম্ভব হতো না, আমারও সম্ভব হতো না। তো একটা স্টেজে গিয়ে আমি বুঝতে পারলাম যে কোথাও গিয়ে একটা ডাইকোটমি তৈরি হচ্ছে। আর অ্যাট দ্য সেম টাইম আমি বুঝতে পারছি যে আমি 2টো প্রফেশনের কোনোটার প্রতি সুবিচার করতে পারছি না, কারণ আমি পুরো সময়টা কোনোটাতেই দিতে পারছি না। সো আই হ্যাড টু টেক আ কল একটা সময় গিয়ে। তো তখন আমার মনে হলো যে যদি পছন্দ করতেই হয় তাহলে লেটস চুজ প্যাশন ওভার প্রফেশন। এইটা অফিসিয়ালি আমি যদিও 2012 সালে চাকরিটা ছেড়েছি। আমার মনে আছে 2012 সালে একবার, মানে তখন ওই মাইনে কমছে উইদাউট পে হতে হতে একবার আমি দেখলাম মাসের শেষে আমি 2000 না 2500 টাকা মাইনে পেয়েছি, বাকিটা পুরোটা কেটে গেছে। আর মুশকিলটা হলো কাহানি নামক ছবিটা করার পর, যেহেতু ওটা সর্বভারতীয় জায়গায় পৌঁছলো, তখন একদম অল ইন্ডিয়া হেড একদিন আমার রিজিওনালকে জিজ্ঞেস করেছেন যে ये बंदा कौन है, तो कहानी में था ना, तो ये इधर क्या कर रहा है। তারপরে ইট ওয়াজ রিয়েলি টাফ। তো মানে আমি সিরিয়াসলি যে সাপোর্টটা আমি পেয়েছি আমার অফিস কলিগ বা আমার বসেদের কাছ থেকে, দ্যাটস আনবিলিভেবল। একজন সাকসেসফুল ব্যোমকেশও এই বিষয়ে কোনো মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। প্রথম অফারটা কি করে আসে? তখন ক্রস কানেকশন শ্যুট হয়ে গেছে, ডাবিং করছি, হঠাৎ একদিন ফোন, আমি ডাবিং করতে যাচ্ছি, ফোন অঞ্জন দত্ত কলিং। আমি ভাই অঞ্জনদা ফোন করছি, কী ব্যাপার? হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি অঞ্জনদা বলছি, অঞ্জন দত্ত। হ্যাঁ হ্যাঁ বলো। ফিস হ্যাঁ হ্যাঁ বল, রহস্য। ব্যস্ত বিজি না না বলো, মানে এটার কি মানে? অঞ্জনদা ফোন করছি, বিজি হলেও আমি বলবো না সেটা। শোনো না, একবার একটু দেখা করতে আসবে বলে খুব সংক্ষেপে যেটা উনি বললেন যে একটা ছবির প্ল্যান করছেন, কিন্তু কী ছবি কী চরিত্র সেটা উনি এক্ষুনি বলতে পারবেন না, পরের দিন দেখা করতে যেতে হবে। আমি চলে গেছি, পরের দিন অর্ঘদার বাড়িতে গেছিলাম, সল্টলেকে, অর্ঘ কমল মিত্র আমাদের এইটা, ওখানে গেছি। হ্যাঁ এসো শোনো না, তোমাকে আমি একটু ডিস্টার্ব করবো, ঠিক এরকম আমি বুঝতে পারছি, আমি এরকম করে একটা এজ অফ দ্য সিট এরকম করে আছি, এটা একটু পড়বে, ওটা একটা বাবু গেঞ্জি, এই অর্ঘ একটু চশমাটা দাও। অর্ঘদার একটা চশমা দিল, পুরোনো ফ্রেমের চশমা। এইবার যখন আমি ওটা পড়ছি আর মোবাইলে ছবি তোলা হচ্ছে, তখন হঠাৎ আমি রিকালেক্ট করলাম যে কদিন আগে কাগজে পড়েছি যে অঞ্জনদা ইজ প্ল্যানিং টু মেক আ ব্যোমকেশ, বাট সেই নিয়ে আর কোনো কথা নেই, জাস্ট এইটুকু। কারণ ঋতুদা তখন বলেছে যে বোম্বাদাকে নিয়ে ব্যোমকেশ করবে, এবং তার একটা বড় ফটোশ্যুটও হয়েছিল। তখন না একটা অদ্ভুত নাম পরিস্থিতি, মানে কী এভাবে রিয়াক্ট করবো বুঝতে পারছি না। ওটা পড়লাম, চশমা পড়লাম, কয়েকটা ছবি তোলা হলো, অঞ্জনদা এরম করলো আর কি। এইসব হয়ে গেল, কিছুক্ষণ বাদে আবার পোশাক টোশাক পরে এলাম। অঞ্জনদা ঠিক সোফায় যেরকম একটা বসেন, এরকম হয়ে গিয়ে এরকম করে বসে, ভালো ঠিকই আছে বলো, ওরকম ভালো লাগছে না? আর আমার ভাবছি বুঝলে আবির, মে জুনে যদি শুটিং করি, তখনও নাম বলছে না কোন ছবি, হ্যাঁ ঠিক এরকম করে, মানে ব্যোমকেশ তুমি করবে? মানে এটা এখন কে না বলবে, কোন আহাম্মক এটাই না বলে? আমি হ্যাঁ মানে করবে না, একটু কেক খাও। এটা হচ্ছে প্রথম অফার। ফেলুদা হওয়াটা কিভাবে হলো? ফেলুদাটা
ফেলুদাটা ওয়াজ মাচ লেটার। যখন দ্বিতীয় ব্যোমকেশটা হয়ে গেছে, মানে চিত্রচোরের পরে একটা সময় তুমি জানো যে সেই সময়টা ব্যোমকেশ হয়নি এক বছরের মতো একটা ইয়েতে, এবং সেই সময় হঠাৎ একদিন বুনিদি, মানে সন্দীপ রায় স্ত্রী বুনিদি ললিতা রায়, হঠাৎ কোনো একটা ছবির প্রিমিয়ার প্রিয়াতে ওই দোতলা থেকে নেমে আসছি বুনিদি ওই লিফটার সামনে, ওইখানটা হঠাৎ আমায় বলে, এই শোনো এদিকে এসো। হ্যাঁ, এই তুমি কেন ফেলুদা করবে না? তখন লাইক হ্যাঁ মানে আমি তো বলো তাহলে কি এরকম একটা হচ্ছে, না তুমি তো ব্যোমকেশ করে ফেলে, আচ্ছা ঠিক আছে। এইটা হচ্ছে প্রথম একটা শুনেছিলাম। তারপরে আলাপ আলোচনা এবং টেলিভিশনে টক শো বা খবরের কাগজে একটা আলোচনা চলছিল যে বেনুদা হয়তো আর ফেলুদা করবেন না। বেনুদা নিজেও বলেছিলেন এবং সম্ভাব্য ফেলুদা হিসেবে বেনুদা আমার নামও একবার বলেছিল। তো বয়স বেড়ে যাওয়ার জন্য ফেলুদা চরিত্র থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। হ্যাঁ, তাহলে আবার ডাবল ফেলুদায় ফিরে আসা কিভাবে? কারণ আমি চেয়েছিলাম যে কম বয়সী কাউকে নিয়ে করা হোক, কারণ সেই জন্যে আমি রেকমেন্ড করেছিলাম অনেকেরই নাম, তার মধ্যে থেকে আবির চট্টোপাধ্যায়কে সিলেক্ট করেছিলেন। মনে মনে একটা ইচ্ছে ছিল, বাট অ্যাট দ্য সেম টাইম আমার মনে হয়েছিল যে একবার তো ব্যোমকেশ করে ফেলেছি, তাহলে বোধহয় আমার কাছে আর অফারটা আসবে না। তারও অনেক পরে বাবুদা একবার বলেছিলেন যে কি অবস্থা, তুমি কি করতে পারবে, মানে কন্ট্রাক্ট বাউন্ড কিনা ইত্যাদি প্রভৃতি। সো অনেক দিন ধরে ওইরকম একটা আলোচনা চলছিল, আর তারও পরে আমি মানে ফেলুদার কথাই। ফেলুদা এবং ব্যোমকেশ দুজনই ডিটেকটিভ, তফাৎটা কোথায় দুজনের মধ্যে? চরিত্র ওয়াইজ আমি বলবো ফেলুদা হি ইজ লাইক সুপারম্যান, হি ক্যান ডু এনিথিং। ব্যোমকেশ আমার মনে হচ্ছে অনেক বেশি মানুষের কাছাকাছি, মানে অনেক বেশি মানবিক একটা। 2 নম্বর হচ্ছে যে ফেলুদার মধ্যে কোথাও একটা স্বপ্ন পূরণ আছে, মানে সেই জন্যই ফেলুদা, মানে দাদা মানে কি একটা স্টেজ ওপরে আমরা রাখছি, আমরা যারা পড়ছি বা সিনেমা দেখছি ফেলুদা বলছি, ওদিকে ব্যোমকেশকে আমরা ব্যোমকেশ বলে ডাকছি। সো ইটস মাচ মোর রিলেটেবল একটা জায়গা। পয়েন্ট অফ ভিউ যাদের লেখায় ব্যোমকেশ বা ফেলুদা উঠে আসছে, একজন তোপসে যে ফেলুদাকে হিরো ওয়ারশিপ করে, আর একজন অজিত যে ব্যোমকেশের বন্ধু। এইটা একটা ভীষণ বড় তফাৎ আমার বলে মনে হয়। আর ফেলুদার গল্পটা আমার মনে হয়েছে যে ট্রেভেলগ অনেক বেশি, এবং একটা কোথাও গিয়ে যেহেতু ফেলুদার গল্পটা লেখা শুরুই হয়েছিল কিশোর উপন্যাস হিসেবে, সেই জন্য গল্পের ক্ষেত্রে বা চরিত্র তৈরির ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আমার মনে হয় স্যার মানে সত্যজিৎ রায় উনি ইচ্ছে করেই কিছু লিমিটেশন রেখেছিলেন। তুমি যদি প্যাটার্ন অফ ক্রাইম দেখো সেটা কিন্তু মারাত্মক কিছু নয়, সেখানে কিন্তু সম্পর্কের মারপ্যাচ বলো, অপরাধের মারপ্যাচ বলো, তার যে ঘৃণ্যতা বা তার যে তীব্রতা সেটা কিন্তু ব্যোমকেশ অনেক বেশি, কারণ সেখানে সেই জায়গাটা ছিল, সেই ইন্ডিপেন্ডেন্সটা ছিল। তো এরকম বেশ কিছু। পরানদা, তুমি তো সাকসেসফুলি এত বছর ধরে অভিনয় করছো এবং কনসিস্টেন্টলি করে যাচ্ছ। বেশিরভাগ চরিত্র কমেডি চরিত্র, তবে আমি সেভাবে সিরিয়াস চরিত্রে আমরা খুব কম পেয়েছি। যেগুলো পেয়েছি সেগুলো খুব দাগ কেটেছে, যে আমি কমেডি শুধু পারি না, আমি সিরিয়াস রোলের চরিত্রে অভিনয় করতে পারি। তো সেইটা তোমার কোনো আক্ষেপ আছে? না না, কিসের আক্ষেপ করবে, যে করাতে পারেনি তার আক্ষেপ। আমার এক্সেলেন্ট, এক্সেলেন্ট, অসাধারণ। কারণ আমরা যা যা দেখেছি তোমার, মানে আমি এই তো ফেলুদার গল্পই বলছি, তোমার রয়্যাল বেঙ্গল রহস্য কি অসাধারণ, কি অসাধারণ পারফরমেন্স। আমার ফেলুদা তো বনবিহারী বাবু, তারপর একেবারে অন্যরকম, বনবিহারী বাবু অন্যরকম, প্রলয়ের ক্যারেক্টারটা, সিনেমাওয়ালায় কি অসাধারণ চরিত্র অভিনয়। অপুদা সমস্ত অ্যাওয়ার্ড নিয়ে চলে যাচ্ছে, সব অ্যাওয়ার্ড নিয়ে চলে যাচ্ছি না। পরান দাদু, পরান জেঠু, পরান কাকু, পরান দা, কোন ডাকটা সব থেকে মিষ্টি লাগে? সবটাকে মিষ্টি লাগে, সবটাকে মিষ্টি লাগে। আমাকে আকর্ষণ করছে যে একটা শব্দ দিয়ে, সে পরান জেঠু হোক, পরান হোক, পরান দা হোক, পরান কাকু, আমি তো তার দিকে তাকাচ্ছি, অর্থাৎ সে আমাকে ডাকছে, সে আকর্ষিত হচ্ছে বা আমি আকর্ষিত হচ্ছি, এইটি তো মূল কথা। এটাই মূল কথা। হ্যাঁ, সেখানে আমি নারকেল গাছ বলে ডাকুক না, নারকেল গাছ বলে ডাক। হ্যাঁ, এখন আমি যদি ভিড়ের মধ্যে করে দেখবি, তুই এটা অনেক লোক চলছে তো, তুই শুধু বলবি এই বাঁদর, কেউ না কেউ থাকা, তাহলে একটা শব্দ, সেটা যেই আমার নামটা উচ্চারিত হবে, সে তারপরে কাকা বসলো, দাদা বসলো, দাদু বসলো, ওটা বড় কথা না। নারকেল গাছও নাকি বসতে পারে। হ্যাঁ, পরানদার ক্ষেত্রে একটা অভিযোগ শোনা যায়, বাকি দুজন যার যা নাম্বার দেয় পরানদা তার থেকে কম নাম্বার দেয় মিরাক্কেলে। এটা সত্যি? হ্যাঁ। কেন? এই জন্য সত্যি যে অন্যান্য যারা নম্বর দেয়
তাদের গুণগত দিক দিয়ে সেগুলো খানিকটা কম। ওদের যদি 8 হয় আর আমার যদি 4 হয় তাহলে যেন সেটা 8। মানে এই যে বোধশক্তি দিয়ে তারা 8 দিচ্ছে তার চেয়ে বেশি বোধশক্তি দিয়ে আমি 4 দিচ্ছি। রজতাভ দত্ত এবং শ্রীলেখা মিত্র, আপনারা শুনছেন? হ্যাঁ, আমি প্লিজ শুনুন। ওদের শোনাবার জন্যই তো বলছি। প্লিজ শুনুন। হ্যাঁ, যে পরাণ বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে। না, ইনভেস্টিগেট করো না, এবং এর সঙ্গে অ্যাড করো যেটা, সেটা হচ্ছে যে উত্তেজনায় যে ঘটনা ঘটে সেটা সঠিক কি বেঠিক এটা জাজ করতে সময় যায়। আর স্থির মনে শান্তভাবে যে জিনিস ঘটাবে সেটা সঙ্গে সঙ্গে জাজ করা যায়। আচ্ছা, কি মনে হয় রনি আর শ্রীলেখা এত উত্তেজিত কেন? হতে পারে বয়সের দোষে, হতে পারে। আমি কিছু বলিনি, প্রশ্ন করেছিলাম, উত্তর দিয়ে দিয়েছি। আবির, তুই ছেলে হিসেবে নিজেকে 10-এ কত দিবি? ঠিকই কথা। হ্যাঁ, ছেলে মানে সন্তান হিসেবে 7.5। স্বামী হিসেবে কত দিবি 10-এ? খুব বেশি হলে 3 ফিন পাবো। তার বেশি মনে হয় পাবি না। তুই তো দিবি, জাহির কর। এই বিষয়ে জাহির করে লাভ নেই, বাড়ি তো ফিরতে হবে, তবে দেখবে আবার সন্ধ্যেবেলা। 3-এর বেশি হবে বলে মনে হচ্ছে না। বাবা হিসেবে কত দিবি? এটা আমার টার্গেট ইজ 10, বাট এখনো যেহেতু শুরু হয়েছে, জাস্ট মানে ইনিংস সবে শুরু করেছি, আমার মনে হয় ক্লোজ টু 8। স্বামী হিসেবে নিজেকে 10-এ কত দেবে? নম্বর আমি দিতে পারবো না, কোনো নম্বর না, কারণ নম্বর দিতে গেলে সেখানে আলোচনায় চলে যাবে। কেন যে আমি হয়তো ঠিক দিলাম না, অথবা বেশি দিলাম, অথবা কম দিলাম, এই হিসাবটা কে করবে? সব তো আমিই করবো। সুতরাং ওটা নম্বর দেওয়ার জায়গায় যাওয়ার ঠিক না। এই ভদ্রলোককে নিয়ে যিনি ঘর করেন তাকে আমি 10-এ 12 দিলাম। বাবা হিসেবে কত নম্বর দেবে 10-এ? কাকে? নিজেকে। 10। কি কনফিডেন্স! আমি পিতা হিসেবে যেটুকু করার সেটুকু আমি সম্পূর্ণভাবে করব, এবং করেছি, এবং করেছিলামও। কিন্তু যে ক্ষমতা জাহির করতে গেলে, দেখাতে গেলে তৃতীয় শক্তির উপরে নির্ভর করতে হয়, সেখানে কিন্তু আমি অপারগ। খুব ইজি ব্যাপার, আপনারা বোঝার চেষ্টা করুন। আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। দাদু হিসেবে কত দেবে? দাদু হিসেবে ঠিক যতটা দেওয়ার ঠিক সবটাই দেবো। 10-এ 10 একদম। কারণ এখানে কোনো তৃতীয় শক্তির না, সবটাই সাবজেক্টিভ। কোনো মোর্চা নেই, কোনো ফ্রন্ট নেই। এত গুলিয়ে যাবার কি আছে? খুব পরিষ্কার উত্তর দিয়েছেন তো। ছোটবেলায় আমরা সবাই কম বেশি মায়ের হাতে মার খেয়েছি, অনেক সময় বাবারা মারে টারে না। তোর ক্ষেত্রে এক্সপিরিয়েন্স কিরকম? ফুল, তাই ফুল। কিরকম শুনে ফুল? এটা অনেকেই বিশ্বাস করে না। আমার পুরো মারধরটাই মায়ের ডিপার্টমেন্ট ছিল, এবং মার অস্ত্র মা যেটা ব্যবহার করতেন, অস্ত্র আমার ব্যাডমিন্টন র্যাকেট, আচ্ছা বাবার যে চওড়া বেল্ট, হ্যাঙ্গার, সমস্ত কিছু, হকি স্টিক, সব মা ব্যবহার করেছেন। এবং মায়ের একটা অদ্ভুত টেকনিক ছিল, আমি তো গিয়ে দাদুর ওখানে লুকিয়ে পড়তাম। দাদু হচ্ছে আমার দুর্গ। আলমারির মধ্যে বাবার বেল্ট রাখা থাকতো, মা খালি আলমারিটা খুলতো, তাহলেই ওই আওয়াজে আমি দাদুর ঘরে স্ট্রেট। ক্লাস 9-এ উঠে মা আমাকে মারা বন্ধ করলো। তার কারণটা হচ্ছে মা মারতেছিল মাকে কোলে করে। ততক্ষণ বড় হয়ে গেছি, কোলে করে নিয়ে মায়ের বিছানায় গিয়ে মাকে বিছানায় বসিয়ে চলে যাচ্ছে। তারপর থেকে বন্ধ। তোমার এরকম এক্সপিরিয়েন্স? আমার মায়ের কাছে। বলো। 6 মাস যখন বয়স, তখন আমার মা গত হয়েছে। বাবা আমাকে তার বোনের বাড়িতে দিয়ে যায়, সেইখানে আমি বড় হই, মানুষ হই। তোমার 6 মাস বয়স থেকে যাকে দেখছি সেই তোমার মা। সুতরাং মার মানে সাংঘাতিক মার। দুরন্ত ছিলাম তো, এরকম একটু করতাম, দূরবেলা কাটা নিয়ে বেরোতাম, জামুল গাছে উঠতাম। এইবার রান্নাঘরে দিদিমা, মানে দিদা আর মা নারকেল করাচ্ছে, নাড়ু ফাড়ু হবে। তা আমি বারবার ঘুরঘুর করেছি, আমাকে খেদিয়ে দিয়েছে। এবার নারকেল কোরানো হয়ে গেছে, সেটা এরম বারান্দায় এরম ফেলে দিয়েছে, মানে খোলগুলো। এবার আমি এক কায়দা করে ওর একটা নিয়ে একটু মুখে দিয়েছি। বাস, ডাল ভাঙা জাঁতা আছে দেখেছি, এরকম। হ্যাঁ, ওই জাঁতার যে লাঠিটা, ওইটা দিয়ে পিঠের ঠিক মাঝখানটায় দাবাম, আমি বেঁকে গিয়েছিলাম, মেরুদণ্ড শক্ত করছিল। হ্যাঁ। এবার সন্ধেবেলায় মা, আমি তখন ব্যথা হয়েছে, হুবুড় করে কোলে শুয়েছে আমাকে, আর একটা কড়াইতে কাঠ কয়লা গরম হচ্ছে, তার উপরে একটা পাতা দেওয়া আছে, হ্যাঁ, 2টো পুঁটলা আছে, সে একটা দিচ্ছে আর একটা রাখছে, এই করছে, আমার পিঠের ওপরে দিচ্ছে। আর
কিছুক্ষণ বাদে দেখি আমার ঘাড়ের উপরে গরম জলের ফোঁটা পড়ছে। হ্যাঁ, তাকে দিলাম, মা কাঁদছে। এগুলো তখন তো কাঁদছে কেন, কেন হলো, মারবি আবার কাঁদবে। পরবর্তীকালে সেটা যে যখন নতুন করে নবমূল্যায়ন হয় বুদ্ধি বাড়ার সাথে সাথে, তখন তো ভেতরটা করকর করে না, ওই মাঠটা কি দরকার ছিল। বব বিশ্বাস তোকে একটা কথা জিজ্ঞেস করতে চাই কাহানি সংক্রান্ত। সিনেমাটার গল্প তৈরি হয়েছিল তোর চরিত্রের মৃত্যুটাকে কেন্দ্র করে। টোটাল ডিউরেশন 30 সেকেন্ড নাকি? ওইরকমই হবে। তোর কেমন লেগেছিল দেখে? আমার যেটা হয়েছিল, প্রথম যখন সুজয়দার সঙ্গে দেখা হয় অরিন্দমদার অফিসে, হ্যাঁ মনে আছে, এয়ারপোর্টের বাইরে আমাদের একটা বড় বোমকেশের পোস্টার ছিল, হোর্ডিং ছিল তোমার আর আমার। ওটা দেখে সুজয়দার মনে হয়েছিল যে একে আমি ওই অরূপ বাসু চরিত্রে কাস্ট করবো এবং অরিন্দমদার অফিসে ডেকে পাঠায়। খুব ভালো লেগেছিল কথা বলে। তারপর বললো যে একটা রোলের কথা তোকে ভেবেছি, তুই আরেকদিন আমি তোকে গল্পটা শোনাবো। যেহেতু আমি ওই চরিত্রটা অভিনয় করেছি, সুজয়দা পুরো গল্পটা আমায় বলেছিল। মানে খুব কম জনকে পুরোটা বলা হয়, কারণ ওই টুইস্টটা নয়তো থাকে জন্য। তো তারপর আমার সুজয়দা বললো, দেখ তুই কি এটা করবি, এরকম একটা রোল। তো আমার গল্পটা ভীষণ ভালো লেগেছিল এবং এখনো অবধি কাহানির মতো গল্প কিন্তু খুব কম হয়। তা আমি প্রথমে বলেছিলাম যে আমি করতে পারি, ডেট 3-4 দিনের ডেট চেয়েছিল। ওই সময়টা আমি কলকাতার বাইরে ছিলাম পুজোর পরে। তাহলে আর হবে না, ঠিক আছে, মনে মনে সান্ত্বনা দিলাম। হিন্দি ছবি থেকে ছোট রোল, এটা না করলেও বেঁচে যাবো এরকম। বাট আমি যখন বেড়ানো থেকে ফিরে আসি তখন শুনি সেই সময় মেট্রো একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার ফলে মেট্রো রেল শুটিংয়ে পারমিশন দেয়নি ওই সময়টা মেট্রোতে। তো ওই পোর্শনের শুটিংটা হয়নি। ঠিক আছে। তার 1 মাস পরে আবার ছিল, রশ্মি ছিল আমাদের কাস্টিং ডিরেক্টর, ও আমাকে আবার ফোন করে, বলে ওই অংশটা হয়নি, তুই আরেকবার সুজয়ের সঙ্গে দেখা করবি, কারণ সুজয় চাইছি তুই ওই রোলটা কর। তখন আমার মনে হয়েছিল যে দ্বিতীয়বার যেহেতু রোলটা ফিরে আসছে, আই শুড ডু ইট। আর অপুদ, আমি তোমাকেও বলেছিলাম, কাহানি রিলিজ করার পরে ওটা রোল অফ লাইক 30 সেকেন্ডস আর আ মিনিট, তার জন্য আমি যে ফিডব্যাক পেয়েছিলাম, আমি তোমাকেও বলেছিলাম যে তার মানে তোমরা কি পরিমাণ ফিডব্যাক পাচ্ছ। সো আই এম ভেরি মাচ প্রাউড অফ কাহানি। অসাধারণ, অসাধারণ। আবির, ইয়েস স্যার। অঞ্জন দত্তের ব্যোমকেশ না অরিন্দম শীলের ব্যোমকেশ? আই উড প্রেফার অরিন্দম দাস ব্যোমকেশ, কারণ আমার মনে হয় যে যদি এক কথায় আমি বলতে বলো, আমার অনেক বেশি সিনেমেটিক লাগে এবং বিটুইন দ্য লাইন্স বা গল্পের মধ্যের যে নির্যাসটা বের করার ব্যাপার আমার মনে হয় যে আরও বেশি এক্সাইটিং। বাট আমি সবসময় অঞ্জনদার কাছে কৃতজ্ঞ, কারণ অঞ্জনদা কিন্তু প্রথম আমাকে ব্যোমকেশ করেছে। পরম রাহুল যিশু অভিনেতা হিসেবে 10-এ কত? 7.5 করে 3জনকে দিয়ে দাও। খুব পরিষ্কার উত্তর দিয়েছেন, বুঝতে পেরেছি। আবির কি বলবি? অভিনয়ের দিক থেকে আমি আই উড স্কোর যিশু উইল বি অ্যারাউন্ড 8 আর পরম রাহুল দুজনে 7.5। এবার আবির আগে বল, রাইমা পায়েল কোয়েল 10-এ কে কত? অভিনয় তো? হ্যাঁ, অভিনয়। বদমাস। রাইমার যে ক্ষমতাটা আছে, যেভাবে ও জেরক্স বা ফটোকপি করতে পারে, আনবিলিভেবল। মানে এবং সেটা শুনতে শুনতে করে অভিনয়টা, মানে অসম্ভব ক্ষমতা ওটা। সো শুধু ওই ক্ষমতাটার জন্য বোধহয় আমি ওকে একটু বেশি দেবো। রাইমা 8 গেল। পায়েল কোয়েল? পায়েল 7.25 and কোয়েল 7.5। 7.25 and 7.5। এবার আবিরের কাছে শেষ প্রশ্ন, ভবিষ্যতে ব্যোমকেশ বা ফেলুদা কোন চরিত্রে অভিনয় করতে চাস? আবার যদি একটা যদি বেছে নিতে বলা। আবার এই দ্বিধাদ্বন্দ্বের দিন, মাগো, ছেড়ে দিলাম। খোঁচাও লাগাবে না। না, সেই কারণেই আমাদের রয়েছে জিলেট গার্ড লাইফলাইন। এটা গার্ডই লাগবে, গার্ড করে বস। হ্যাঁ, অডিয়েন্স থেকে প্রশ্ন আসবে, কে করবেন? আমার নাম অয়ন চট্টোপাধ্যায়। অয়ন, হাই অয়ন। আবিরকে প্রশ্ন যে আমরা ব্যোমকেশ আবিরকে দেখেছি, তো ফেলুদা আবিরকে আমরা কবে দেখবো? আবার কবে? একবার দেখেছি, বাদশাহী আংটিতে দেখেছি। ডিভিডি আছে, ওটাই দেখো, আর কি করব। তাহলে ভবিষ্যতে সম্ভাবনা নেই বলছি? আমি আর এই বিষয়ে কোনো কথাই বলছি না। আমি আচ্ছা, আমার ভবিষ্যতে সিনেমা বলতে পারি না। 1 বৈশাখে রিলিজ করছে বিসর্জন, কৌশিক গাঙ্গুলির ছবি। ওপার বাংলা থেকে জয়া আছে, জয়া হাসান আছে, কৌশিকদা নিজে অভিনয় করেছে একটা বড় রোলে, আমি আছি। এটা একদমই ভারত বাংলাদেশ দুটো দেশের গল্প, একদম সীমান্তবর্তী একটা এলাকার গল্প, সেখানকার একদমই প্রেমের গল্প এটা। আচ্ছা অয়ন, যদিও তোমার প্রশ্নের উত্তর ডাইরেক্টলি দেয়নি, তবুও প্রশ্ন উত্তরের রাউন্ডের শেষে দুজনের সঙ্গেই তুমি সেলফি তুলতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যাব র্যাপিড ফায়ার রাউন্ডে।
দেখবো কতটা কনফিডেন্টলি, কনসিস্টেন্টলি এবং সাকসেসফুলি উত্তর দিতে পারো। পরান্দাকে দিয়ে শুরু করি। থিয়েটার না সিনেমা? থিয়েটার। ঠোঁটকাটা না ডিপ্লোম্যাট? ঠোঁটকাটা। আলু পোস্ত না শুটকি মাছ? আলু পোস্ত। বইয়ের কাছে সিংহ না ইঁদুর? সিংহ। পুরুষ সিংহ। সহ অভিনেত্রী হিসেবে কার সঙ্গে বেশি কমফোর্টেবল, তনিমা সেন না সুদীপা বসু? সুদীপা। আচ্ছা, এবার আবিরের কাছে যাই। কারা সেলফি তুলতে চাইলে সব থেকে বেশি আনন্দ পাস, ছেলেরা না মেয়েরা? মেয়েরা, ডেফিনেটলি। অবভিয়াসলি। কার হাতের রান্না বেশি ভালো, মা না বউ? বউ রান্নাই করতে পারে না, ইজি মা। রসগোল্লা না সিঙ্গাড়া? আমার রসগোল্লা। তুই শান্ত না মিচকে? মনে হয় এখানে যারা আছে তাদের সামনে মিথ্যে বলে লাভ নেই, মিচকেই হবে। রাজ না সৃজিত? রাজ। বিয়ের পরে ডেটে বেরোনো ইচ্ছে আছে নাকি ইচ্ছা পূরণ হয়ে গেছে? না, খুব একটা ইচ্ছে নেই। আমাদের রাউন্ড শেষ, চলে এসো। ও পুরুষ সংসার, ও পুরুষ সংসার, তুমি পাবে জিলেট গার্ডের তরফ থেকে একটা গিফট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই রাউন্ডে এত সুন্দর উত্তর দেওয়ার জন্য জিলেট তোমাদের জানাচ্ছে স্যালিউট। জিলেট নিয়ে এসছে এমন একটা প্রোডাক্ট যা দিয়ে শেভ করলে সব বাধা দূর হয়ে যায়। তাই তো আপনাদের জন্য এনেছে পারফেক্ট ইঞ্জিনিয়ার টুল জিলেট মার্ক 3, যা দিয়ে স্মুথ শেভ পাবেন খুব সহজেই। চলুন এবার আপনারাও হয়ে যান আপগ্রেডেড। এবং পরান্দা এবং আবিরের জন্য জিলেট মার্ক 3 তরফ থেকে একটা করে গিফট। আর অপুর সংসারের তরফ থেকে আছে কফি মাগের সেট। কোনো প্রবলেমই সলভ হলো না, কিছুই তো করে উঠতে পারলেন না। বাবা কোথায়? বাবা চাই। গোয়েন্দা আবিরদা, হ্যাঁ আবিরদা প্লিজ বাঁচান। কি হলো আপনার, আবার কি হয়েছে? এই ভয়ানক পিতৃ পরিচয় নিয়ে এই ভয়ানক সংকটের মধ্যেও আমি ওই ভেতরের ঘরে বসে বসে আমার যে নতুন গোয়েন্দা উপন্যাস সেটা অনেকটা লিখে ফেলেছি। উপন্যাস? কবিতা নয়? না, কবিতা নয়, উপন্যাস, এবং নামও দিয়ে ফেলেছি সেটা। সংকটাপন্ন না, উফ কি ভীষণ চাপ, হারিয়ে গেছে বাপ। বাহ, কিন্তু একটা জায়গায় এসে আমার গোয়েন্দা আটকে পড়েছে। আমার যিনি গোয়েন্দা, মানে যার নাম হচ্ছে বোমপ্রদ রিটি ধর। ধরলাম গোয়েন্দা যেহেতু তাই ধর। আর বোমপ্রদ রিটির ব্যাপারটা মানে মজাটা এদেরকে বুঝিয়ে পারি না। এক মিনিট, এই বানানটা কোন তো দেখি একটু। হ্যাঁ, বয় জফলা ওকার ম হসন্ত। পাস করেছি। কি রে, খুব সিনেমেটিক। মুখ দেখেই বোঝা যাচ্ছে কিছুই বুঝতে পারছিস না। আমি কিছুই বুঝতে পারছি না। বোমকেশের বোম। বুঝতে পেরেছি। প্রো দোষের দোষটা নিতে পারতাম, কিন্তু গোয়েন্দাদের তো দোষ হয় না, শুধুই গুণ। তাই প্রদ এবং কিরিটির রিটি। বোমপ্রদ রিটি ধর। গোয়েন্দা যেহেতু, তাই ধরাই কাজ, কিন্তু ধরতে পারলেন না। আবিরদা আটকে গেছে। বলুন আমি কিভাবে? এই যে ছবি থেকে আমার বাবা চলে গেল কোথায় একটা, তাকে ধরতে পারছি না। আমার উপন্যাসও শেষ হচ্ছে না। দেখুন, খুঁজে যদি দিতে পারেন ব্যবস্থা আছে। তাই? মানে একবারই উপন্যাস বাজারে গিয়ে প্রকাশ পেলে না, শীল দত্ত রায় সবাই উপন্যাসের পেছনে দৌড়বে। পাঠটা কিন্তু আপনার জন্যই বাধা। বোমপ্রদ রিটি, আপনি আপনারই ছবি ভেসে উঠছে লিখতে লিখতে। প্লিজ একটা কিছু ব্যবস্থা করুন আবিরদা, প্লিজ। দেখুন, আমি ব্যবস্থা করতে পারতাম, মানে আমার তো সত্যান্বেষণ কাজ, কিন্তু ভূত প্রেত নিয়ে খুব একটা আমার তো কারবার নয় না। আমি সেইখানটা বারবার আটকে যাচ্ছি। কিন্তু দেখুন, একবার যদি ভূত খুঁজে দিতে পারেন তাহলে আপনার মাথায় কি ধরনের একটা পালক যুক্ত হবে। হ্যাঁ, আপনার ভবিষ্যৎ খুব উজ্জ্বল। জেঠুর কাছে টিপ। আমার মনে হয় আমরা ভুল করে একটা জায়গায় ঢুকে পড়েছি। হ্যাঁ, সে তো বটে। এখানে বাড়ির সবার মাথার গন্ডগোল আছে। বেলের আওয়াজ। এটা বেল? তাহলে বাড়িতেই সম্ভব। খোল থাক। কুকুরের ডাকে বেল? কি করছিস তুই এখনো এখানে? আর পরান্দা, তোমার সঙ্গে আমার শর্ট ডিভিশন নিয়ে একটা গুরুতর আলোচনা চলছিল, তুই এখানে আটকা। থ্যাংক ইউ, আমাদের বেরিয়ে যাওয়াটাই ভালো। আপনারা ভালো থাকবেন, নিজেদের মধ্যে ভালো বুঝিয়ে নেবেন। পাগলের বাড়ি যত সব পাগল। বাবা নিয়ে কোনো মানে হয় না। এর বাবা, ওর বাবা, তার আরে তোর বাবা, উনি যান না, বুঝি মেসোমশাই। শোন, ব্যাপারটা বোঝার চেষ্টা কর। যিনি গেলেন উনি আবিরের বাবা। আচ্ছা। যিনি আছেন উনি আমাদের বাবা। আমাদের বাবা আবিরের বাবা নয়। কিন্তু এইভাবে দুটো একই রকমের মানুষ, একই রকমের কথা। আবিরের বাবা, আমাদের বাবা, আমাদের বাবা
আবিরের বাবা নয়। আমি বুঝতে পারছি না। আবিশ ফাদার ইজ আবিশ ফাদার। Yes. হ্যাঁ, নট আওয়ার ফাদার। Okay. Our father is not our Abish father.